ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমরা ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। তো এই জৈব রসায়ন সম্বন্ধে পড়তে গেলে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রসায়নের কয়েকটা ভাগ আছে। ওভারঅল যে রসায়ন সাবজেক্ট, কেমিস্ট্রিকে কয়েকটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রি, সেকেন্ড হচ্ছে অজৈব রসায়ন বা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, আর থার্ড হচ্ছে আমাদের জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি। এখন এই ভৌত রসায়ন ব্যাপারটা এবার কী, অজৈব রসায়ন জিনিসটা কী, আর জৈব রসায়ন জিনিসটাই বা কী, তার একটা প্রিলিমিনারি আইডিয়া থাকা দরকার। তারপর আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকবো। তো প্রথমেই বলি ভৌত রসায়ন কী। ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে, এই যে ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রি জিনিসটা হচ্ছে এই পার্টে, এই ব্রাঞ্চে কী হয়, ফিজিক্সের বিভিন্ন প্রিন্সিপালগুলোকে আমরা কেমিক্যাল সিস্টেমে অ্যাপ্লাই করি এবং বিভিন্ন ধরনের ক্যালকুলেশন সেখানে করে থাকি। যেমন একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝা যাবে, ফিজিক্সে আমরা কুলম্বের সূত্র সবাই পড়েছি, কুলম্বস ল। কুলম্বস ল কী বলছে, যে যদি দুটো পয়েন্ট চার্জ Q1 এবং Q2, দুটো পয়েন্ট চার্জ আমি ধরে নিচ্ছি, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, এই দুটো পয়েন্ট চার্জকে আমরা যদি r ডিস্টেন্সে রাখি, এদের মধ্যে ডিস্টেন্স যদি r হয়, এখানে আমি ইকুয়েশন দেখিয়েছি Q1 এবং Q2 এদের মধ্যে ডিস্টেন্স যদি r হয়, তাহলে আইদার তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে যদি Q1 এবং Q2 অপোজিট চার্জ হয়, অথবা তাদের মধ্যে রিপালশন হবে যদি তারা সেম চার্জ হয়। এটা আমরা সবাই জানি, কিন্তু রিপালশন বা অ্যাট্রাকশন যাই হোক না কেন, সেটা কতটা হবে তার মেজারমেন্ট করা হয় কুলম্বস ল দিয়ে। কুলম্বস ল বলছে যে যখন এই ধরনের দুটো চার্জড পার্টিকেলকে একটা ফাইনাইট ডিস্টেন্স আর ডিস্টেন্সের সেপারেশনে রাখা হয়, তখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হয় Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা সিম্পল কুলম্বসের ল। এটাকে কীভাবে কেমিক্যাল সিস্টেমে অ্যাপ্লাই করা হয়, কেমিক্যাল সিস্টেমে অ্যাপ্লাই যদি করতে চাই, তাহলে আমরা দেখেছি যে বোরের তত্ত্ব অনুযায়ী যে পরমাণুর গঠন, সেই পরমাণুর গঠনটা হচ্ছে এরকম, যে মাঝখানে আমাদের যে ওভারঅল যে পরমাণু স্ট্রাকচার, সেখানে ঠিক মাঝখানটাতে থাকে আমাদের নিউক্লিয়াস, যেটা হচ্ছে পজিটিভলি চার্জড, এবং সেখান থেকে একটা ফাইনাইট ডিস্টেন্সে সার্কুলার পথে ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। তো এখন এই এই নিউক্লিয়াস এবং এই যে ইলেকট্রন, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যেকার ডিস্টেন্স যদি আর হয়, অর্থাৎ এই জায়গাটা আমরা যদি ডিস্টেন্সটা আর ধরে নিই, অন্যদিকে ইলেকট্রনের চার্জ আমরা জানি ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইলেকট্রনের চার্জকে, আর যদি জেড সংখ্যক প্রোটন আমার নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে নিউক্লিয়াসের ওভারঅল চার্জ দাঁড়াচ্ছে জেড ইন্টু ই। এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের চার্জ, তার সাথে ইলেকট্রনের চার্জ কত, ই। তাহলে Q1 এর জায়গায় বসলো জেড ই, আর Q2 এর জায়গায় বসলো ই, ডিভাইডেড বাই এদের মধ্যে যে ডিস্টেন্সটা, অর্থাৎ আর সেই ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে এটা ওভারঅল দাঁড়াচ্ছে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এই যে ফোর্সটা জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এই পরিমাণ বল দিয়ে একটা নিউক্লিয়াস তার পাশে থাকা কোনো ইলেকট্রনকে আকর্ষণ করে। এইভাবে আমরা ফিজিক্সের এই যে কুলম্বের প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করে আমরা পরমাণুর গঠনের চ্যাপ্টারের একটা ছোট জিনিস দেখলাম। এইভাবে আরও অনেক জিনিস দেখা যায়। তো এইভাবে এই যে ফিজিক্সের প্রিন্সিপালগুলোকে অ্যাপ্লাই করে বিভিন্ন কেমিক্যাল সিস্টেম কীভাবে কাজ করে, বা কেমিক্যাল সিস্টেমের যে স্টাডি করা হয়, সেই ব্রাঞ্চটাকে, যে ব্রাঞ্চে এই ধরনের স্টাডি করা হয়, তাকে বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি। এরপর সেকেন্ড হচ্ছে আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে কী হয়, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি হচ্ছে আমাদের কোর কেমিস্ট্রির একটা পার্ট। অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক, এই দুটো হচ্ছে আমাদের কোর কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে কী করা হয়, মূলত বিভিন্ন যে এলিমেন্টগুলো রয়েছে, সেই এলিমেন্টগুলো, অর্থাৎ পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেন থেকে শুরু করে যে সমস্ত ন্যাচারাল এলিমেন্টগুলো রয়েছে, বা ন্যাচারাল এলিমেন্ট শুধু নয়, ন্যাচারাল এলিমেন্টের শেষ হয়ে গেলে তারপর সিনথেটিক এলিমেন্টগুলোও রয়েছে, তো সেই
ন্যাচারাল এলিমেন্ট এবং সিনথেটিক এলিমেন্ট যাই হোক না কেন তাদের বিভিন্ন ধরনের প্রপার্টি, তাদের ফিজিক্যাল প্রপার্টি, তাদের কেমিক্যাল প্রপার্টি, তারা কে রিয়াকশান করে, কে কোথায় রিয়াকশান করে, কে কোথায় রিয়াকশান করে না, কেন করে না, এই জাতীয় ব্যাপারগুলো যদি ডিসকাস করা হয় সেটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট। এখানে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝা যাবে। একটা কোশ্চেন লেখা আছে এখানে যে সোডিয়াম মেটাল সেটা হাইলি অ্যাক্টিভ আমরা জানি, হয়ে সোডিয়াম প্লাস যখন আয়ন হয় সেটা ইনঅ্যাক্টিভ। কেন? এই স্টাডিটা করা হয় ইনঅর্গানিক কেমিস্ট্রির পোর্শনে। কেন? আমরা জানি সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে 11কে আমরা যদি এর কনফিগারেশন দেখি, প্রথম কক্ষপথে 2টো, সেকেন্ড কক্ষপথে 8টা এবং সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকবে। 2, 8, 1। কে কক্ষপথে 2টো, এলে 8টা এবং এম কক্ষপথে থাকবে 1টা। এই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তাই সোডিয়াম প্লাসের কী হবে? যখন সোডিয়াম প্লাস হবে এর 10টি ইলেকট্রন থাকবে এবং এই ইলেকট্রনটা যে কে কক্ষপথে থাকা এম কক্ষপথে থাকা লাস্ট ইলেকট্রনটা সেটা আউট হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়াবে 2 এবং 8। ব্যাস, এখানেই স্টপ। এই 2 আর 8, এই যে 10 হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমিক নাম্বার। কার? নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। এই 10 অ্যাটমিক নাম্বার নিয়নের হওয়ার জন্য বা সর্বশেষ কক্ষপথটা ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকার জন্য সোডিয়াম প্লাস ইনঅ্যাক্টিভ, এ অলরেডি এর স্টেবল স্টেটে পৌঁছে গিয়েছে, তাই সোডিয়াম প্লাস ইনঅ্যাক্টিভ। অন্যদিকে সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু লাস্ট ইলেকট্রন একটি ছিল, এখানটাতে লাস্ট ইলেকট্রনটা থেকে গিয়েছিল সর্বশেষ কক্ষপথে, তাই সোডিয়াম প্লাস ছিল অ্যাক্টিভ। তাহলে এই যে ব্যাখ্যাটা, এই ধরনের স্টাডি, এই ধরনের ব্যাখ্যা এগুলো করা হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি। আর একটা ইনঅর্গানিক কেমিস্ট্রির অংশ। আর একটা এক্সাম্পল দিই। আর একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় বা ক্ষারকীয়, কিন্তু H2SO4 সালফিউরিক অ্যাসিড যেটা, সেটা আম্লিক বা অ্যাসিডিক কেন? কেন হয়? কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH যেটা, এই NaOH-কে আমরা যদি জলীয় দ্রবণে রাখি, জলে দিই, তাহলে কি তৈরি হয়? Na প্লাস আর OH মাইনাসে এটা স্প্লিট করে যায়, ভেঙে যায়। অন্যদিকে H2SO4-কে আমরা যদি জলে দিই, H2SO4, তাহলে সেটা H প্লাস, দুটো হাইড্রোজেন আছে, 2H প্লাস হবে, প্লাস SO4 2 মাইনাস, ডবল মাইনাস, এইভাবে ভেঙে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে জলে দিচ্ছি তখন এটা OH মাইনাস আয়ন তৈরি করছে। অন্যদিকে যখন আমরা H2SO4-কে জলে দিচ্ছি তখন এটা দুটো H প্লাস আয়ন সাপ্লাই করছে। এখন আমরা জানি আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী, যে আর্হেনিয়াস বলেছেন যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H প্লাস দেয় তারা হচ্ছে অ্যাসিড, আর যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয় তারা হচ্ছে বেস বা ক্ষার। তাহলে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে OH মাইনাস দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড হবে ক্ষারীয়। এবং H2SO4 আমরা দেখছি H2SO4 জলীয় দ্রবণে H প্লাস সাপ্লাই করছে, H প্লাস দিচ্ছে আমাদেরকে, তাই H2SO4 হবে অ্যাসিডিক। এই হলো ব্যাখ্যা। তো এই ধরনের ব্যাখ্যা বা এই ধরনের স্টাডি কেমিস্ট্রির যে পার্টে করা হয় সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অজৈব রসায়ন। এই অজৈব রসায়ন ছাড়া আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যেটা আমাদের এই চ্যাপ্টারের অংশ। অর্গানিক কেমিস্ট্রিতে কী করা হয়? এক কথায় বলতে গেলে অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কার্বন বেসড কম্পাউন্ড। কার্বন ঘটিত যৌগের জন্য এই অর্গানিক কেমিস্ট্রি আমরা স্টাডি করি। কিন্তু মজার বিষয় হচ্ছে কার্বন ঘটিত সমস্ত যৌগ অর্গানিক কেমিস্ট্রির পোর্শন নয়, অর্গানিক কেমিস্ট্রি পার্টে পড়ানো হয় না। কেন? তাহলে কোনগুলোকে পড়ানো হয়, কোনগুলো পড়ানো হয় না? কার্বন ঘটিত যৌগের মধ্যে কার্বন ঘটিত এই অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড, কার্বাইড, এইগুলোকে বাদ দেই, এইগুলো বাদ দিয়ে কার্বনের অন্যান্য যে কম্পাউন্ডগুলো রয়েছে সেই সবগুলোকে আমরা অর্গানিক কেমিস্ট্রির পোর্শনে পড়ি। এইগুলো বাদ দিয়ে কী রয়েছে একটা এক্সাম্পল যদি দিই, যেমন মিথেন, CH4 হচ্ছে মিথেন গ্যাস আমরা সবাই শুনেছি।
এই মিথেন নিয়ে পড়াশোনা করা হয় অর্গ্যানিক কেমিস্ট্রিতে, কারণ এটা মিথেন কার্বনের অক্সাইডও নয়, কার্বনেটও নয়, বাইকার্বনেট নয়, সায়ানাইড নয়, আবার কার্বাইডও নয়। তাই মিথেনকে পড়ানো হয় অর্গ্যানিক কেমিস্ট্রিতে বা জৈব রসায়নের যে চ্যাপ্টার সেখানে। শুধু মিথেন নয়, এছাড়া রয়েছে আমাদের ইথিলিন C2H4, অ্যাসিটিলিন C2H2, এরকম আরও রয়েছে। আমরা মূলত এই তিনটে ডিটেলসে পড়বো, আমাদের সিলেবাসে এই তিনটে রয়েছে। তো এবারে আসি জৈব যৌগ বা অর্গ্যানিক কম্পাউন্ড, তার ফর্মাল ডেফিনেশনে। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হচ্ছে অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড এবং কার্বাইড ব্যতীত, কার্বাইড এইগুলো বাদ দিয়ে কার্বন গঠিত যে সকল যৌগের মধ্যে কার্বন পরমাণুর দুটো প্রপার্টি দেখা যায়, একটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি আর একটা হচ্ছে সমবায়বতা ধর্ম, তাদেরকে বলা হয় জৈব যৌগ। এই অক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড এবং কার্বাইড এগুলোকে বাদ দিয়ে অন্যান্য যে সকল কার্বন গঠিত যৌগের মধ্যে কার্বনের এই ক্যাটিনেশন এবং সমবায়বতা অর্থাৎ আইসোমারিজম এই ধর্ম দেখা যায়, তাকে বলে জৈব যৌগ বা অর্গ্যানিক কম্পাউন্ড। আর অর্গ্যানিক কেমিস্ট্রি কাকে বলে? তাহলে রসায়নের যে শাখায় এই জৈব যৌগগুলোকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। এখন প্রশ্ন হচ্ছে, জৈব রসায়ন ডেভেলপ করলো কীভাবে? জৈব রসায়ন কীভাবে ডেভেলপ করলো সেটা বলতে গেলে আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড জানতে হবে। প্রথম কীভাবে জৈব যৌগের ধারণা এসেছিল, কয়েকটা ঘটনাক্রম আমি এখানে লিখেছি। একটা প্রথম হচ্ছে 1675 সালের ঘটনা। তখন বিজ্ঞানী লেমেরি বলে একজন বিজ্ঞানী, তিনি একটা পোস্টুলেট দিয়েছেন। পোস্টুলেট মানে হচ্ছে একটা পোস্টুলেট কথার অর্থ হচ্ছে উনি একটা তত্ত্ব দিয়েছিলেন। ওনার হাতে কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স ছিল না, কিন্তু এটা ওনার জাস্ট একটা প্রস্তাব যে প্রকৃতিজাত যে কোনো পদার্থ, প্রকৃতি থেকে আমরা যা কিছু পাই সেই সমস্ত পদার্থগুলোকে উনি তিনটে ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে উদ্ভিজ্জ পদার্থ, একটা প্রাণীজ পদার্থ আর একটা হচ্ছে খনিজ পদার্থ। অর্থাৎ উনি বলতে চাইছেন যে উদ্ভিজ্জ পদার্থ এবং প্রাণীজ পদার্থ এইগুলো জৈব, এটা অজৈব, এই ধরনের একটা কিছু উনি বলতে চাইছেন। কিন্তু পরবর্তীকালে উনি সেটা বলেননি। জৈব অজৈব এই টার্ম দুটো কিন্তু উনি ইউজ করেননি। উনি বলেছিলেন যে প্রকৃতির থেকে যা কিছু পাই আমরা, যে সমস্ত যা কিছু পদার্থ আমরা প্রকৃতিতে পাই, প্রকৃতিজাত যে পদার্থ, তাদেরকে জাস্ট তিনটে ভাগে ভাগ করলেন, একটা উদ্ভিজ্জ পদার্থ, একটা প্রাণীজ পদার্থ, একটা খনিজ পদার্থ। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা দেখলেন যে না, উদ্ভিজ্জ পদার্থ এবং প্রাণীজ পদার্থ এদেরকে আলাদা করা যাচ্ছে না, কারণ কোনো একটা কম্পাউন্ড, কোনো একটা যৌগ যেটা আমরা উদ্ভিজ্জ পদার্থ থেকে সাধারণত পাই, সেটাকে খুব কম সময় হলেও বা মাঝে মধ্যে কখনো হয়তো প্রাণীজ পদার্থ থেকেও পাওয়া যাচ্ছে। আবার প্রাণীজ পদার্থ থেকে পাই এমন বেশ কিছু উপাদান, বেশ কিছু কম্পাউন্ড, সেগুলোকেও আমরা উদ্ভিজ্জ পদার্থ থেকেও উদ্ভিদের কোনো পার্ট, কোনো বডি পার্ট থেকেও পেতে পারি বা পাচ্ছি, এটা পরবর্তীকালে দেখা যায়। সুতরাং উদ্ভিজ্জ পদার্থ তখন এই যে লেমেরির করা যে ক্লাসিফিকেশন, অর্থাৎ উদ্ভিজ্জ পদার্থ আলাদা, প্রাণীজ পদার্থ আলাদা, এই থিওরিটা আর বেশি দিন টিকলো না। বরং দুটো পার্টে, সমস্ত যৌগগুলোকে দুটো পার্টে ভাগ করা হলো। একটা হচ্ছে জৈব যৌগ, একটা হচ্ছে অজৈব যৌগ। এই গেল প্রথম ঘটনা। এরপর 1815 সালে বার্জেলিয়াস বলে একজন বিজ্ঞানী, তিনি একটা থিওরি দিয়েছিলেন যেটাকে বলা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি, অর্থাৎ জৈব যৌগ তৈরি হলো কীভাবে পৃথিবীতে প্রথম। তিনি বললেন যে উদ্ভিদ ও প্রাণীদেহে, অর্থাৎ জীবদেহে অবস্থিত প্রাণশক্তির সাহায্যে এই জৈব যৌগগুলো তৈরি হয়েছিল। এই প্রাণশক্তির সাহায্য ছাড়া জৈব যৌগ প্রস্তুতি সম্ভব নয়। উনি জোর দিয়েছিলেন এই প্রাণশক্তি কথাটার উপর। এই প্রাণশক্তির সাহায্য ছাড়া জৈব যৌগ প্রস্তুতি সম্ভব নয়, এরকম একটা স্টেটমেন্ট বার্জেলিয়াস দিয়েছিলেন 1815 সালে। কিন্তু পরবর্তীকালে তার এই থিওরিটিও টেকে না। কী হয়, 1828 সালে সেই বার্জেলিয়াসের এক ছাত্র ভোলার, তিনি বার্জেলিয়াসের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখান যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব। এবং এই ভোলারের এই যে প্রথম
1828 সালে এই যে যুগান্তকারী আবিষ্কার, অর্থাৎ একটা অজৈব যৌগকে সরাসরি আমরা জৈব যৌগে কনভার্ট করতে পারছি, এই সময়টাকে ধরে নেওয়া হয় যে মডার্ন এজ অফ অর্গ্যানিক কেমিস্ট্রি চালু হলো। মডার্ন এজ অফ অর্গ্যানিক কেমিস্ট্রি শুরু হলো 1828 সালে ভোলারের এই আবিষ্কারের মধ্য দিয়ে। ভোলার কি করেছিলেন অ্যাকচুয়ালি? বিজ্ঞানী ভোলার কি করলেন যে সিলভার সায়ানেট নিয়েছিলেন, AgOCN আমরা জানি সিলভার সায়ানেট। তার সিলভার সায়ানেটের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন করিয়েছিলেন। অ্যামোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন করিয়ে তিনি পেলেন কি না অ্যামোনিয়াম সায়ানেট, NH4OCN অ্যামোনিয়াম সায়ানেট, আর তার সাথে সিলভার ক্লোরাইডের সাদা প্রেসিপিটেট পেয়েছিলেন। রিয়াকশনটা করতে এর পরের স্টেপে কী হলো, এই যে অ্যামোনিয়াম সায়ানেট ছিল, এই যে অ্যামোনিয়াম সায়ানেট পাওয়া গেছিল, সেই অ্যামোনিয়াম সায়ানেটকে হিট করা হলো 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হিট করে দেখা গেল অ্যামোনিয়াম সায়ানেট ভেঙে গেল। অ্যামোনিয়াম সায়ানেট ডিসোসিয়েট করে ইউরিয়া তৈরি করলো। ইউরিয়া হচ্ছে CONH2 অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেন, এইদিকে থাকছে NH2 আর এইদিকে আরেকটা NH2। এই হচ্ছে ইউরিয়ার স্ট্রাকচারাল ফর্মুলা। তাহলে এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এই অ্যামোনিয়াম সায়ানেট ছিল অজৈব যৌগ বা ইনঅর্গানিক কম্পাউন্ড। সেখান থেকে পাওয়া গেল ইউরিয়া, যেটা আমরা জানি প্রাণীদেহে ইউরিনে পাওয়া যায় ইউরিয়া। এই ক্রিস্টালাইন ইউরিয়া এটা হচ্ছে জৈব যৌগ। তাহলে অজৈব যৌগ থেকে সরাসরি জৈব যৌগে তিনি রূপান্তরিত করতে পারলেন। অর্থাৎ ভোলারের যে স্যার ছিলেন বার্জেলিয়াস, তিনি যে থিওরিটা দিয়েছিলেন যে প্রাণশক্তির সাহায্য ছাড়া জৈব যৌগ প্রস্তুতি সম্ভব নয়, সেই জিনিসটি পুরোপুরি নস্যাৎ হয়ে যায় এবং এটা প্রমাণিত হয় যে প্রাণশক্তির সাহায্য ছাড়াও ল্যাবে বসে পুরোপুরি কেমিক্যাল পদ্ধতিতে জৈব যৌগ তৈরি করা সম্ভব। এবং ভোলারের এই আবিষ্কার যুগান্তকারী বলে ধরা হয় অর্গানিক কেমিস্ট্রি ডেভেলপমেন্টে। এইখানে একটা বিষয় জানার যে এই যে অ্যামোনিয়াম এখানে একটা বিষয় জানার, এই যে অ্যামোনিয়াম সায়ানেটের কথা আমরা বললাম, সেই অ্যামোনিয়াম সায়ানেটকে হিট করলে যে NH2CONH2 অর্থাৎ ইউরিয়া তৈরি হচ্ছে, এই রিয়াকশানটিকে বলা হয় আইসোমারাইজেশন রিয়াকশন বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। কেন? রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বা আইসোমারাইজেশন রিয়াকশন হচ্ছে সেই রিয়াকশন যেখানে কোনো একটা যৌগ নিয়ে আমরা রিয়াকশান শুরু করি এবং সেই যৌগটা ভেঙে গিয়ে বিভিন্ন অ্যাটমগুলো নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে একটা নতুন প্রোডাক্ট তৈরি করে। আমরা এক্সটার্নালি অন্য কোনো রিএজেন্ট এখানে সাপ্লাই করি না, বা এখান থেকে কোনো বাই প্রোডাক্ট হিসাবে কোনো কেমিক্যাল আমাদের বেরিয়ে যায় না। এখানে NH4OCN একটা নাইট্রোজেন দুটো নাইট্রোজেন ছিল, এখানেও একটা নাইট্রোজেন দুটো নাইট্রোজেন থাকলো। 4টে হাইড্রোজেন ছিল, এখানেও 2 2 4টে হাইড্রোজেন থাকলো। একটা অক্সিজেন ছিল, এখানেও থাকলো একটা অক্সিজেন। একটা কার্বন ছিল, এখানেও থাকলো একটা কার্বন। অর্থাৎ এখানে না তো বাইরে থেকে কোনো কেমিক্যাল অ্যাড করতে হচ্ছে, না এখান থেকে কোনো রাসায়নিক বেরিয়ে যাচ্ছে প্রোডাক্ট হিসাবে। তাই এই ধরনের রিয়াকশনকে বলা হয় আইসোমারাইজেশন রিয়াকশন বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। এরপর ভোলারের যে রিয়াকশন, সেই রিয়াকশনের মেকানিজমটা ইম্পর্টেন্ট, কিন্তু এই একটা ভিডিওর মধ্যে সবটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আমি রিয়াকশন মেকানিজমটা অন্য ভিডিও দেখাবো। এখানে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি, অর্থাৎ 1828 সালে যে ভোলার যে রিয়াকশনটা প্রপোজ করলেন বা রিয়াকশনটা যে করে দেখালেন, তার পরবর্তীকালে কী হলো। এরপরে 1845 সালে কোলবে বলে একজন বিজ্ঞানী, তিনি ইলেকট্রোকেমিস্ট্রির সাহায্যে এই অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন কি থেকে না, এর যে কম্পোনেন্ট এলিমেন্টগুলো রয়েছে অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাদেরকে এলিমেন্টাল স্টেটে নিয়েছিলেন। এলিমেন্টাল স্টেট মানে হচ্ছে কার্বনকে কার্বন আকারে নিয়েছিলেন, হাইড্রোজেনকে হাইড্রোজেন গ্যাস আকারে নিয়েছিলেন এবং অক্সিজেনকে অক্সিজেন গ্যাস আকারে নিয়েছিলেন। এই যে কোনো এলিমেন্টকে তাদের যে ন্যাচারাল অ্যাবান্ডেন্স, নেচারে তাদেরকে যে ফর্মে পাওয়া যায় সেই ফর্মটাকে বলা হয় তাদের এলিমেন্টাল স্টেট। কোনো কম্পাউন্ড আকারে নয়, সরাসরি এলিমেন্ট আকারে নিয়ে তিনি ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের সাহায্যে
ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশনের সাহায্যে দেখালেন যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি সম্ভব ল্যাবে। এই অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, কিন্তু এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এত ইনঅর্গানিক এলিমেন্ট, অর্থাৎ আবার সেই একই জিনিস, ইনঅর্গানিক এলিমেন্ট থেকে আমরা অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারছি। নেক্সট 1856 সালে বার্থোলেট বলে একজন বিজ্ঞানী, তিনি কার্বন এবং হাইড্রোজেন এই দুটি এলিমেন্টকে তাদের এলিমেন্টাল স্টেটে নিয়েছিলেন এবং মিথেন গ্যাস তৈরি করেছিলেন। এইরকমভাবে একটার পর একটা এক্সাম্পল বা একটার পর একটা এক্সপেরিমেন্ট প্রমাণ করে যে প্রাণশক্তির কোনো প্রয়োজন অর্গানিক কম্পাউন্ড তৈরির ক্ষেত্রে নেই। প্রাণশক্তির সাহায্য ছাড়াই প্রাণশক্তির তত্ত্বের অসারতা প্রমাণ করে এই পরীক্ষা নিরীক্ষাগুলি। প্রাণশক্তির সাহায্য ছাড়াই আমরা অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারি। এই হচ্ছে মোটামুটি অর্গানিক কেমিস্ট্রির আইডিয়া, বা কীভাবে অর্গানিক কেমিস্ট্রি ডেভেলপ করলো তার একটা ছোট্ট আলোচনা। এবার আমরা মূল টপিকে ঢুকব। এই পরীক্ষায় আসার মতো যদি বলি, তাহলে সবথেকে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে এই যে অর্গানিক যৌগ কাকে বলে, জৈব যৌগ কাকে বলে বা অর্গানিক কম্পাউন্ড কাকে বলে, এই ডেফিনেশনটা। আর এছাড়া এইদিকে ভোলারের রিয়াকশানটা, এটাও ইম্পর্টেন্ট। ভোলারের ডিটেলস রিয়াকশানটা, আমি রিয়াকশান মেকানিজম পরের ভিডিওতে জানার চেষ্টা করব। এরপর আমরা চলে আসি কিছু প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে যে জৈব যৌগ মানে কার্বন থাকবেই, জৈব যৌগে কার্বন থাকবেই, কিন্তু কার্বন ঘটিত যৌগ মানেই সেটা জৈব যৌগ এমনটা নয়। যেমন লেখা হয়নি, এটা মাধ্যমিক 91-এর পরীক্ষায় এসেছিল। জৈব যৌগ মানেই কার্বন থাকবে, কিন্তু কার্বন ঘটিত যৌগ মানেই জৈব যৌগ নয়। এটা খুব সিম্পল, আমরা যদি ডেফিনেশনটা দেখি তাহলেই বুঝতে পারবো। ডেফিনেশনে কি বলা হচ্ছে যে এই জিনিসগুলো বাদ দিয়ে, অক্সাইড, কার্বনের, বাইকার্বনের, এটা সেটা এগুলো সব বাদ দিয়ে কার্বন গঠিত যে সকল যৌগের মধ্যে কার্বন পরমাণুর সমবায়বতা এবং ক্যাটিনেশন দেখা যায়, তারা হচ্ছে জৈব যৌগ। তাহলে এই অক্সাইড, ধাতব, কার্বন, বাইকার্বনেট এরাও তো কার্বন গঠিত যৌগ, কিন্তু এরা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ নয়। জৈব যৌগ হতে গেলে তাদের মধ্যে এই সমবায়বতা এবং ক্যাটিনেশন ধর্ম থাকতে হবে। যেমন প্রশ্নতে যাই, যদি আমরা বলি যে কার্বন গঠিত যৌগ কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড, এরা কার্বন গঠিত যৌগ, কিন্তু এরা জৈব যৌগ নয়। কেন? কারণ এদের মধ্যে কারণ দুটো। প্রথমত হচ্ছে এদের মধ্যে ক্যাটিনেশন ধর্ম বা সমবায়বতা ধর্ম দেখা যায় না। দ্বিতীয়ত এগুলো জীবদেহ থেকে তৈরিও হয় না, তাই এরা জৈব যৌগ নয়। কিন্তু এরা কার্বন গঠিত যৌগ হওয়া সত্ত্বেও জৈব যৌগ নয়, ঠিক আছে? কিন্তু যদি কোনো জৈব যৌগের কথা বলি, যেমন হচ্ছে মিথেন, বা আমরা ইউরিয়া দেখেছি, এছাড়া হচ্ছে ইথিলিন C2H4, বা বেনজিন C6H6 বেনজিন। এছাড়া বেনজিনের যদি কোনো আমরা ডেরিভেটিভ নিই, যেমন হচ্ছে ক্লোরোবেনজিন C6H5Cl ক্লোরোবেনজিন। এই ধরনের যে কোনো ধরনের অর্গানিক কম্পাউন্ড, সেখানে কার্বন কিন্তু মাস্ট, কার্বন থাকবেই। কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। এরপর প্রশ্ন হচ্ছে যে জৈব যৌগে কার্বন ছাড়া আর কি মৌল থাকতে পারে, আর কোন কোন মৌল থাকতে পারে না। কার্বন ঘটিত যৌগ মানে জৈব যৌগ নয়, কিন্তু জৈব যৌগের মধ্যে তো কার্বন থাকবে। এখন জৈব যৌগ শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি নয়, কার্বন ছাড়াও আরও কিছু এলিমেন্ট থাকতে পারে, যেমন হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এবং কিছু ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। কেন থেকে বড় কথা, কারা? এই যে সমস্ত মৌলগুলো সমযোজী বন্ধন তৈরি করতে পারে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, যে সমস্ত এলিমেন্টগুলো, তারা জৈব যৌগ গঠনে সক্ষম। কেন? তার কারণ হচ্ছে জৈব যৌগে কার্বনের এমনিতে ভ্যালেন্সি হচ্ছে 4, আমরা জানি কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। কেন কার্বনের ভ্যালেন্সি 4? তার কারণ হচ্ছে কার্বনের
অ্যাটমিক নাম্বার হচ্ছে 6 পরমাণু ক্রমাঙ্ক, তাই কার্বনের পরমাণু ইলেকট্রনিক বিন্যাস হবে 2, 4, অর্থাৎ কে কক্ষপথে 2টো, এর কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। তাহলে অক্টেট ফিল আপ করতে গেলে একে আরও 4টি ইলেকট্রন হয় অ্যাকসেপ্ট করতে হবে, নতুবা 4টি ইলেকট্রন কাউকে দিয়ে একে এই হিলিয়াম লাইক ইলেকট্রনিক কনফিগারেশন পেতে হবে। কিন্তু 4টে ইলেকট্রন দেওয়া বা 4টি ইলেকট্রন অ্যাকসেপ্ট করা দুটোই কঠিন। কার্বনের ক্ষেত্রে কঠিন বলতে অনেকটা এনার্জি সাপ্লাই করতে হয়, প্রচুর এনার্জি, শক্তি সাপেক্ষ প্রসেস। তাই কার্বন কী করে, অ্যাকচুয়ালি 4টে ইলেকট্রন না তো ডোনেট করে না শেয়ার করে, মানে অ্যাকসেপ্ট করে। কার্বন কী করে, 4টি ইলেকট্রন শেয়ার করে নেয় অন্য 4টি ইলেকট্রন বিভিন্ন এলিমেন্ট থেকে হোক বা একটি এলিমেন্ট থেকে হোক, অর্থাৎ কার্বন শুধুমাত্র সমযোজী বন্ধনই গঠন করে। ঠিক আছে, তাহলে যে সমস্ত এলিমেন্ট এই সমযোজী বন্ধন গঠন করতে পারবে তাই কার্বনের সঙ্গে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ তৈরি করতে পারবে। তাদের মধ্যে রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এবং বেশ কিছু সন্ধিগত এলিমেন্ট। আমরা জানি সন্ধিগত যৌগ যেগুলো হয় তাদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন মৌল থাকতে পারে না। স্বাভাবিকভাবে যে সমস্ত মৌলগুলো শুধুমাত্র আয়নীয় বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন তৈরি করতে পারে না, যেমন তীব্র ধাতব মেটাল যদি হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, অর্থাৎ গ্রুপ 1-এর যে মেটালগুলো, পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1-এর যে মেটাল, গ্রুপ শুধু এরা নয়, গ্রুপ 2-এর যে মেটালগুলো রয়েছে, যেমন হচ্ছে বেরিলিয়াম, বেরিয়াম, এই ম্যাগনেসিয়াম, এই ধরনের এলিমেন্টগুলো যারা তীব্র ধাতব যৌগ, স্ট্রংলি ইলেকট্রোপজিটিভ মেটাল যেগুলো রয়েছে, তারা শুধু আয়নীয় বন্ড তৈরি করতে পারে, তাই তারা কোনোদিনই কার্বনের সঙ্গে মিশে জৈব যৌগ তৈরি করতে পারবে না। বেশ, এর পরের প্রশ্ন হচ্ছে যে সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট এরা কি জৈব যৌগ? সোডিয়াম কার্বনেট, এবং এটা পরীক্ষায় এসেছে মাধ্যমিক 2000 সালে। তো সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট এরা জৈব যৌগ নয়। কেন নয়? কারণ এদের মধ্যে কার্বন থাকলেও এই কার্বনের মধ্যে সোডিয়াম কার্বনেটের কার্বন বা বাইকার্বনেটের কার্বন কোনোটার মধ্যেই কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা সমবায়গত ধর্ম অর্থাৎ আইসোমারিজম ধর্ম দেখা যায় না। তাই এরা কার্বন গঠিত যৌগ হলেও জৈব যৌগ নয়। এরপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি জৈব যৌগ? সোডিয়াম বাইকার্বনেট, এটা তো হবে না, সংজ্ঞাতেই ডেফিনেশনেই বলা আছে আমাদের। মিথেন, এটা জৈব যৌগ হবে। কার্বনের অক্সাইড গঠিত যৌগ, তাই কার্বন ডাইঅক্সাইড জৈব যৌগ হবে না। এটা কার্বনের অক্সাইড, কার্বনেট, এই ধরনের যৌগ নয়। সুতরাং CH3 অর্থাৎ ক্লোরোফর্ম যেটা, সেটা আমাদের জৈব যৌগ হবে, এবং এটা কার্বাইড গঠিত যৌগ, তাই এটা জৈব যৌগ নয়। আজকের আলোচনা এই পর্যন্তই। এবার এই কোন যৌগগুলো আমাদের জৈব যৌগ হবে এবং কোন যৌগগুলো জৈব যৌগ হবে না, সেটা আরও ডিটেলস বুঝতে গেলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কী কী এবং অজৈব যৌগের বৈশিষ্ট্যগুলো বা কী কী, অর্থাৎ এক একটা যৌগের বিভিন্ন প্রপার্টির ভিত্তিতে কীভাবে তাদেরকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি যে কোনটা জৈব যৌগ, কোনটা অজৈব যৌগ, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।